এটা জায়েজ না না জায়েজ এই প্রশ্নে তারা কোনো উত্তর দেন নাই। আপনার কি মনে হয়, আপনি এক লাইনে মন্তব্য করতে পারেন, আপনি তো ভোটার, ভোটার হিসেবে এরকম হলে আপনি কিভাবে চিন্তা করবেন? বাংলাদেশে কথা না রাখার আর কথা পরিবর্তন করে রাজনীতি করা এটা নতুন কিছু। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এইটার বয়স হলো 55 বছর। কেউ এই কথাটার বয়স 55 বছর আগে ছিল? দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আছে। দেশ স্বাধীন হওয়ার আগে কি শেষ কথা বলে আমি কিছু ছিল? আগে যাবো না, ওইদিকে যাবো না। আমি আমার দেশ স্বাধীন 71 সালে হয়েছে, তারপরে থাকি। মানে শেষ কথা বলতে কিছু নাই। এবং এই শেষ কথার মানে হচ্ছে যখন আপনার যা প্রয়োজন, যা মনে করবেন তা বলতে পারেন। আর ক্ষমতায় যাওয়ার পর যেভাবে বলা যায়, ক্ষমতার বাইরে থেকে ওইভাবে বলা যায় না। যেমন বিগত 16 বছর বলতে পারে নাই, হ্যাঁ, এখন বলতেছে। আবার আজকে তারা ক্ষমতায় গেছে, আজকে এনসিপি বলতে পারবে না, অনেকেই বলতে পারবে না। তবে কিছু না, কিন্তু দেশের সাথে প্রধানমন্ত্রী তো কথা দিয়েছেন যে সবাই কথা বলতে পারবে, হ্যাঁ, সেটা উনি নাগরিক অধিকার রক্ষা করবেন। সেটা তো ঠিকই আছে। আপনি বলার সময় এই যে ডিপ্লোম্যাটিক ভাষা হলো হায়ের মধ্যে না, যে আমরা একটা ভালো ইলেকশন দেখতে চাই, আমরা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই। কোন ডিপ্লোম্যাট না কইছে? কথার কথা বলছি। আসলে কোনটা চায় সেইটা জানে যারা নির্বাচন করে ক্ষমতায় আসবে তারা, আর যারা কথা বলে সে কারণে। তবে কতগুলো জিনিসের সাথে আমার দ্বিমত আছে, দ্বিমত না, আমি একমত হইতেছি তার সাথে। যেমন ধরেন আপনি ধর্মীয় বিষয়ে যে রাজনীতি, কারণ আপনি ধর্মীয় রাজনীতি এই দেশের লোক মানে তারা যেভাবে উপস্থাপন করতেছে সেভাবে চায় না। তারপর তো এগুলো ক্লিয়ার করা দরকার। একবার শরিয়া আইন করবেন নাকি প্রচলিত আইনে চালাবেন দেশ, এগুলা কতগুলো ব্যাপার আছে। তারপরে নারী নিয়ে কথা আছে তাদের ব্যাপারে, এগুলা তারা যদিও পরিষ্কার বলছে আমাদের আমির আমরা বানাবো না, এটা মেনে যদি কেউ আসতে পারে আসুক, না আসলে না। সেটা আমি ভালোভাবে দেখি, তারা ওপেনলি বলেছে, তারা ওপেনলি বলে, বাকি কথা বলে না কেন? এবং জামাত যারা করে তারা এগুলা মেনেই করে। আর আরেকটা জিনিস জামাতের যে জায়গাটা আসা দরকার সেটা হলো জামাতরে নিয়ে কিছু আতঙ্ক আছে, এটা আমার কাছে মনে হয়। কিরকম? এই সেই আতঙ্কটা বলে না, আমি বলছি নির্বাচনের আগেও বলছি। সেটা হলো জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে, জামাত আসলে টাকা পাচার হবে না, জামাত আসলে দুর্নীতি বন্ধ হবে। জামাত তো ক্ষমতায় যায় নাই, কথাগুলো আছে। ফলে এটার সাথে যারা সম্পৃক্ত এবং এই বিষয়গুলোকে যারা খুব বেশি ভালোবাসে তারা তাদেরকে চায় না। তারা তাদেরকে চায় না। এবং এটাকে এইটা দিয়ে আর এটার উপরে আবরণটা দেশে খুব সুন্দর, তারা নারী বিদ্বেষী। অথচ তারা নারী বিদ্বেষী ঠিক আছে বলতেছে সবাই, কিন্তু আমি তার ক্ষমতা এখনো দেখি নাই, 1 নম্বর। 2 নম্বর, আমরা প্রগতিশীল সবাই 53 বছর ধরে দেশ চালাচ্ছি, 54 বছর ধরে। এ পর্যন্ত কিন্তু কোনো নারী আইজিপি পাই নাই, নারী সেনাপতি পাই নাই, নারী চিফ জাস্টিস পাই নাই, কথার কথা বলছি। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ সেঞ্চুরি যখন হয়েছিল তখন জামাত ক্ষমতায় ছিল না, প্রগতিশীল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমি এটা তার ডিফেন্স দিচ্ছি না, আমি বলছি লজিক্যালি। বাট জামাতের যে আইডিওলজি তার থেকে তাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে, কারণ মানুষ এগুলো চায় না। যেমন ধরেন ধরা যাক দুর্নীতিরে ভয় পায় বা ঘুষে ভয় পায়, তাদের আশ্বস্ত করতে হবে আমরা অতীত নিয়ে ঘাটবো না, আমরা আসার পর যদি দুর্নীতি করে আমরা সেটা দেখবো। কিন্তু পুরনো কিছু দুর্নীতির বিচার হওয়া উচিত না, না, যে না, ব্যাংক হওয়া ট্যাঙ্ক উচিত, লুট করে হওয়া উচিত, ওগুলো হয় না। লোকজন পালিয়ে আমি গেছে। একটা কথা বলি, এগুলো একটা রাজনৈতিক স্ট্যান্ড নিতে বসে বসে দেখেন না কি বিচার হয়। আপনি দেখেন না, আমার শুনে আমার কাছে না গল্প ভালো লাগে না। আপনি বলবেন যে আমরা অতীতে সেটাই তো লোকে ভাবে যে জামাত হ্যাঁ। ইসলাম আসলে হবে। না না, কিন্তু ওই যারা আমরা যে টাইম টু টাইম আসি দেখেন না কি হয়। আপনি দেখেন তো ইসলামী ব্যাংক তসরুপ হয়েছে বিচার হয় কিনা, জনতা ব্যাংক তসরুপ হয়েছে বিচার হয় কিনা, কিছুই হবে না। ওই জন্য আমি বলতেছি এই রাজনীতি ওই যে শেষ কথা বলতে কিছু নাই। আর এরা মনে করে, জামাত মনে করে যে আমাদের এই জায়গাটায় থাকতে হবে, এই ধর্ম নিয়ে থাকতে হবে। বাট ধর্মীয় রাজনীতিটা এখানে চলবে না। আরেকটা কথা বারবার আসে যে 71-এর যে অপকর্ম, সেটার জন্য তাদের ক্ষমা চাইতে হবে। এটা তাদের ক্লিয়ার করা উচিত। কারণ ক্লিয়ার করা উচিত এই, নাম্বার 1, তুমি অপরাধ করছো কিনা, ক্ষমা চাইছো কিনা। নাম্বার 2, আমরা কিন্তু এই আমাদের লাইফ টাইমেই দেখছি যুদ্ধ অপরাধীদের বিচারও হয়েছে। তো যুদ্ধ অপরাধীদের বিচার যদি হয়ে থাকে তাইলে সেটা ইনকমপ্লিট ছিল না কমপ্লিট ছিল, এই প্রশ্নগুলো আসে। সুতরাং বিচার হয়ে থাকলে আর কথা আসে কেন? আর তোমরা যদি মনে করো ক্ষমা চাইয়া রাজনীতি সুস্থ করবা চাওয়া উচিত, তাই আমি মনে করি তাতে তোমার লাভ হয়। তুমি যদি রাজনীতিটার ভিতরে সম্পৃক্ত হইতে পারো সর্বস্তরে, তাহলে সেগুলো তাদের করা উচিত, কিংবা তাদের ভালো করে রিভিউ করা উচিত, চিন্তা করা উচিত। জামাতের আমির তিনি ফুল দিতে গেলেন এবং তিনি একটি প্রশ্নের উত্তরে এটাও বলেছেন যে এটি আসলে বিরোধী দলের নেতা হিসেবে একটা রাষ্ট্রীয় প্রোটোকল। তিনি আবার এই দিনটিকে বলেছেন এটি একটি পবিত্র দিন, বলেছেন যে এই পবিত্র দিন উল্টাপাল্টা প্রশ্ন না করতে, কেননা তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই কাজটি তারা না জায়েজ মনে করতেন, এটাকে এখন জায়েজ হলো কিনা। তখন তিনি বলেছেন যে পবিত্র দিনে এইসব প্রশ্ন না করতে। আপনার কাছে জানতে চাই যে জামাতকে আসলে আপনার কি মনে হয় যে এই গণতান্ত্রিক রাজনীতির যে চাপ, মধ্যপন্থায় চলে আসার প্রগতিশীলতার যে চাপ, সেইটা নিতে না পেরে মধ্যপথে চলে আসলো এবং তারা ফুল দিল, তারা চাইছে নিজেদেরকে
প্রগতিশীল বলে প্রমাণ করতে? জি, তুষার ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে রাজ্জাকি ভাই আলোচনায় আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। জামায়াত ইসলামী তো নামের মধ্যে ইসলাম থাকায় এরা বেসিক্যালি রাজনৈতিক সংগঠন হয়ে ওঠেনি। তারা সবসময় একটা ধর্মীয় সংগঠনই আকারে এটা ছিল, কিন্তু কোনো না কোনোভাবে এই দলের অনেকে রিয়ালাইজ করেছে যে এই দলটা আসলে মুক্তিযুদ্ধের যে নেতিবাচক ভূমিকা, যুদ্ধ অপরাধের অভিযোগ, মুক্তিযুদ্ধে যে ধর্ষণের অভিযোগ সহ নানাবিধ অভিযোগ এই দলটির বিরুদ্ধে আছে, সেইখান থেকে ক্ষমা চেয়ে নতুন ধারার একটা রাজনীতি শুরু করুক এবং ধর্মভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে আসুক। এইটা চেয়ে কেউ কেউ এই দলের সঙ্গে পেরে না উঠে দল থেকে চলেও গেছে এবং নতুন দল করেছে। কিন্তু এর পরেও এই দলটিতে এই আমির এবং এই এখন সাধারণ সম্পাদক যিনি মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি, তো এদের দুজনের যেহেতু অতীত ছাত্র জীবনের রাজনীতি, প্রগতিশীল ভিন্ন ধারার রাজনীতি করে আসা, এরা বোধহয় একটু চিন্তা করছিলেন যে এই ধর্মভিত্তিক সংগঠন থেকে বেরিয়ে রাজনৈতিক সংগঠনে রূপান্তর করা যায় কিনা। তার চেষ্টা হিসেবে তারা এইবার হিন্দু এক ভদ্রলোককে প্রার্থী পর্যন্ত করেছে এবং কিছু কথা বলেছে। কিন্তু এই দোটানার মধ্যে থেকে এখন একটা অবস্থা এমন হয়েছে, না ধর্মভিত্তিক না রাজনৈতিক, এবং মনে ধারণ করে ধর্মভিত্তিক আর প্রকাশ করতে চায় রাজনৈতিক। এটা করে আবার কেউ কেউ বলেন এটা মুনাফিকের পর্যায়ে পড়ে। কারণ হচ্ছে তিনি ভেতরে এক বাহিরে আর এক। এইবার ফুল দিতে আসার পরে যে প্রশ্নের সম্মুখীন হয়েছেন, প্রথমত যে আপনারা তো 54 বছর দেননি, 54 বছর পরে এইবার কেন এলেন? বলছেন রাষ্ট্রীয় আচার। তো রাষ্ট্রীয় আচার হিসেবে আসছেন, তার মানে কি? তার মানে দল হিসেবে জামায়াত ইসলাম ধর্মভিত্তিক সংগঠন বাদ দিয়ে রাজনৈতিক হয়ে ওঠেনি। হয়ে উঠলে এখানে যেরকম বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল সরকারে থাকলে সরকার হিসেবে, সরকারের পদধারী হিসেবে ফুল দেয়, আবার দলের পক্ষ থেকেও দেয়। কিন্তু জামায়াত ইসলাম এখানে শুধু বিরোধী দলের ওইটাই দিল, দলের পক্ষ থেকে দিল না। তার মানে দলের একটা সত্তা, আর এইখানে তার আচার পালন, রাষ্ট্রীয় আচার পালনের আরেকটা সত্তা। এখন কোথাও যদি আপনি মনে করেন যে রাষ্ট্রীয় আচারটা তার কাছে নাজায়েজ মনে হয় বা হারাম মনে হয়, বা যেখানে গেছেন ওইখানে হারাম খাবারের একটু প্রাধান্য আছে, ওই হারাম খাবার তো তারা রাষ্ট্রীয় আচার বলে গ্রহণ করবেন না। এটা হচ্ছে ধর্মীয় অবস্থান, দেখা দিয়েছে ধর্মীয় অবস্থান। সুতরাং তাদেরকে স্পষ্ট অবস্থান নিতে হবে। ঈদের তারা ওই নাজায়েজকে জায়েজ মনে করছে, তাই যাচ্ছে। সেই ক্ষেত্রে সরকারের বিরোধী দল হিসেবেও যাবে, দল হিসেবেও যাবে। অথবা তারা যদি এটাকে নাজায়েজই মনে করে, তাহলে নাজায়েজ কাজ দলও করবে না, দল থেকে গঠিত যে বিরোধী দল তারাও করবে না, সরকারের বিরোধী দল হিসেবে সংসদে তারাও করবে না। কিন্তু উনি একটা গোজামিলের মধ্যে পড়ে গেছেন, খেই হারিয়ে ফেলেছেন, দিনটাকে পবিত্র বলেছেন, খেই হারিয়ে ফেলে দিনটাকে পবিত্র বলেছেন, খেই হারিয়ে ফেলে পবিত্র বলেছেন। এবং আরেকটা ব্লান্ডার করেছে, তাদের নিয়ে বোধহয় কে বা কারা একটু স্লোগানও দিয়েছে রাজাকার এটা বলে। তার পাল্টা স্লোগানে আবার গোলাম আজমকে হাজির করেছে, গোলাম আজমকে সালাম দিয়ে লও সালাম। তো যে গোলাম আজম ডাকসুর জিএস ছিলেন বলে ওই সময় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে বলে, 21শে ফেব্রুয়ারির ওই সময়টা তিনি ডাকসুর জিএস ছিলেন বলে, ওই পদের কারণে হয়তো তার কিছু সংশ্লিষ্টতা ওই সময় চলে এসেছিল। কিন্তু সেই সংশ্লিষ্টতা যে ভুল ছিল সেটা কিন্তু গোলাম আজম নিজেই তার বক্তব্যে বলে গেছেন যে বা এই পাকিস্তানের সাধারণ মানুষের ভাষা হচ্ছে উর্দু, সুতরাং এইখানে বাংলার জন্য যে মুভমেন্ট এবং যে 21শে ফেব্রুয়ারি যেটা হয়েছে রাষ্ট্রভাষা বিষয়ক ঘটনায় যে প্রাণহানি, এবং এইখানে তার যে সংশ্লিষ্টতা যেটুকু ছিল এটা ভুল হয়েছিল। পত্রিকায় প্রকাশিত হয়েছে, সংবাদ মাধ্যমে এসছে, তিনি বক্তৃতা দিয়েছেন, তার সব রেকর্ড আছে। এখন যে নেতা ভুল ক্রমে পদাধিকার বলে ছিলেন বলে একটা ভূমিকা পালন করেছেন, ঠিক যেরকম জামাতের আমির একটা পদে আছেন বলে ফুল দিতে গেছেন, তার দল একসময় বলতে পারে যে ওনার এটা ভুল ছিল, উনিও বলতে পারেন যে আমার দল এটাকে নাজায়েজ মনে করে, আমার ফুল দিতে যাওয়া ভুল ছিল। এই কথা বলে ফেলার পরে তিনি শ্রদ্ধা জানাতে বা মন থেকে শ্রদ্ধা নিয়ে ফুল দিতে গেছেন, এটা বলবার কি আর সুযোগ থাকে? যদি উনি বলে বসেন যে আমার এই ফুল দিতে যাওয়াটা ভুল ছিল, ঠিক একইভাবে গোলাম আজমের এটা ভুল ছিল। ফলে সব কিছু মিলে জামায়াত ইসলামের নারীর বিষয়ে তাদের যে কথা এবং কাজের অমিল, ধর্মীয় নানান আচার এবং বেহেস্তের টিকিট নিয়ে যেই কারবারটা করলো, একদিকে তারা ধর্মের নাম নিয়ে সততার বয়ান দেয় এবং অন্যদের দুর্নীতিবাজ বলে গালি দেয়, সেই তারা জঘন্য দুর্নীতি করলো। নির্বাচনের আগের রাতে যে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ধরা পড়লো,
একটা মানুষ ওয়ান টাইম কারাপশন, একটা টেন্ডারবাজি করা বা একটা কাজ পাইয়ে দিয়ে একটা ঘুষ খাওয়া বা কোনো কাজে ঘুষ আপনার খাওয়া, কাছে- সেটা হলো ওয়ান টাইম কারাপশন। আর একটা দল বা আপনার একটা কাছে feel- গোষ্ঠী 5 বছরের জন্য রায় কিনবার জন্য টাকা বিলায়, টাকা দিয়ে রায় তারা কেনে, বলেছেন যে এটা হচ্ছে এটা ভয়াবহ নাকি দুর্নীতি। অন্য দলও করেছে, আপনাদের অন্য দল আপনাদের দলও দুর্নীতি, করেছে। অন্য দলও দুর্নীতি করেছে, সেটা তো অস্বীকার করছি না। বিএনপিরও ধরা পড়েছে, অতীতে অন্যরাও ধরা পড়েছে, কিন্তু জামায়াত ইসলামও একই ভয়াবহ করাপশন করেছে এবং দুর্নীতি করেছে। এই কথাটা তাদের স্বীকার করে নিতে হবে, তাহলে তারা ধর্মের নাম নিয়ে সততার যে দোহাই দেয়, অ্যাকচুয়ালি দে আর নট অনেস্ট, তাদের প্রিন্সিপাল ঠিক নাই। তাদের মধ্যে এক ধরনের স্ববিরোধিতার অভিযোগ করলেন। কোন একটি প্রশ্নে যায়, সেটি হচ্ছে যে একটি সমালোচনা শুরু হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শহীদ মিনারে গিয়েছিলেন এবং তিনি মোনাজাত করেছেন। এটা নিয়ে কিছু লোক ফেসবুকে কথাবার্তা বলা শুরু করেছে যে কেন তিনি করলেন, এতে করে তিনি একটি ধর্মের দিকে চলে গেলেন। কেউ বলছে যে এটা হয় না, এটা একটা সেকুলার এরিয়া, এরকম নানান কিছু। কিন্তু আবার এটাও আছে যে এরকম মোনাজাত আগে হয়েছে এবং মোনাজাত তো যে কেউ যে কোনোখানে করতে পারে, মোনাজাত করতে তো কোনো বাধা নাই কোথাও, এবং তাতে করে কোনো কিছুর ক্ষতি হয় না। আপনি একটু ব্যাখ্যা করবেন কেন এই হঠাৎ এই আক্রমণের শুরু হলো? বিএনপি তাদের তরফ থেকে তাদের পলিটিক্যাল আইডিওলজির পজিশনটাকে সবসময় বলে যে তাদের অবস্থান হচ্ছে ডানের বামে, বামের ডানে, অর্থাৎ মধ্যপন্থা রাজনীতি তারা উপস্থাপন করে। তারা কোনো দিকে এক্সট্রিমিজমের দিকে যেতে চায় না, এটা তাদের পলিসিতে নাই। এই দলটা একই সঙ্গে ওয়াজ মাহফিল, সিরাত সম্মেলন এইসবে অংশগ্রহণ করে, ধর্মকর্ম করে, কনসার্টেও যায়। একই সঙ্গে আবার পহেলা বৈশাখের কালচারে নিজেরা সম্পৃক্ত হয়, নিজেরা করে, কনসার্টে যায়, নাচ গান করে। কোনো কিছুতে তাদের মানে এক্সট্রিমলি এইটা করা যাবে না। কারা? বা বিএনপি। বিএনপি, কিন্তু এটা করা যাবে না এইরকম পর্যায়ে না থেকে মধ্যপন্থা অবলম্বন করে দুই দিকের গ্রহণযোগ্য অংশটুকু তারা গ্রহণ করে। এখন বিএনপি মনে করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো নাজায়েজ, এটা দলগতভাবে বিএনপি মনে করে না, সেই হিসেবে সবসময় ফুল দিয়ে আসছে। পাশাপাশি তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, একটা মডারেট মুসলিম সেন্টিমেন্ট ধারণ করে। সেই বিবেচনায় ওই ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পজিশনটাকে অক্ষুণ্ণ রেখে যদি তারা যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করতে চান, সেটাই দলের নিজস্ব পজিশন, বা কোনো প্রধানমন্ত্রী নিজে তার ব্যক্তিগত পজিশন, সরকারের পজিশন, যে কোনো কিছু হতে পারে। এবং এটা যারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, যারাই প্রোটোকলটা তৈরি করবেন যে কি করতে চান, তারা যেভাবে চান সেভাবে হবে। আজকে যারা এই মোনাজাত নিয়ে বেশি সমালোচনা যেটা করছে, তাদের ঘরানাটা দেখবেন মোস্টলি তারা আওয়ামী লীগ পন্থী বা একটু বাম ঘেঁষা, বামপন্থী এই ঘরানাটা আবার সবাই আবার শেখ মুজিবুর রহমানকে আবার উন করে। বেশিরভাগই তাদের সবাই দেখবেন, করে না, বেশিরভাগ সবাই না, করে। বেশিরভাগই করে। আমি স্ট্যাটাস যা দেখেছি এদের অতীত, কিন্তু তাদের উনি তো attachment মোনাজাত আমি দেখি। করেছিলেন। দেখে 1953 সনে 52 সনে 21শে ফেব্রুয়ারি তো আমাদের শহীদ হলো। 53 সনে শেখ মুজিবুর রহমান তখন দ্বিতীয় সারির নেতা বলে ওই সময়কার একটা মোনাজাতের ছবি এখন সামনে আসছে আমাদের। এর আগে আমি দেখিনি, এই উপলক্ষে অন্তত ইতিহাস জানা হলো। সেখানে শেখ মুজিবুর রহমান দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে মোনাজাত ধরেছেন। আবার সেই শেখ মুজিবুর রহমান 1972 সনে এসে তখন বাংলাদেশের প্রথম সারির নেতা, উনি আবার প্রথম সারিতে দাঁড়িয়েও আবার মোনাজাত ধরেছেন। তাহলে যারা আজকে এই গালমন্দটা করেন, তারা কি তাদের ওই নেতাকে, যারা শেখ মুজিবুর রহমানকে ধারণ করেন, তাকেও নিন্দা করেছেন কোনোদিন বা করবেন এখন? সুতরাং এটা তার অবস্থান। তার সময় মনে হয়েছে যে ইসলামী মূল্যবোধ অনুসারে আমি ফুলও দেব, তাদের প্রতি শ্রদ্ধাও জানাবো, মিনার বানাবো, আবার আমি দোয়াও করব। ঠিক একইভাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি এটা মনে করেন, এটা তার অবস্থান। এতে কেউ পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে। শেখ মুজিবুর রহমানের ওইটাও তৎকালীন বা আমরা সবাই যে পছন্দ করেছে তা তো না, কিন্তু এতে কোনো জাত চলে গেল, ওইটা কবরস্থান হয়ে গেল, সেই রকম বলে যে প্রচারণাটা চলছে, এটাও তো ঠিক, এটা কবরস্থান হয় নাই, কিন্তু বড় বড় মানুষদের শেষ শ্রদ্ধা জানানোর স্থান হিসেবে সেখানেই তো আবার লাশ নিয়ে যাওয়ার একটা প্রতিদ্বন্দ্বিতা হয়। হ্যাঁ, সেটাও হয়। তবে আমি আসলে এই যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো আর মোনাজাতের মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান দেখি না। ইসলাম ধর্ম লিবারাল, এইটাকে আমরা কট্টর পন্থায় ধারণ করাই। ফুল দেওয়ার সময় যেটা আল্লাহ তো মনের খবর জানে, আপনি এটা দ্বারা পূজা করছেন কিনা, কোনো বেদী হিসেবে এখানে সমর্পণ করছেন যে শিরক হয়ে যাচ্ছে কিনা, নাকি আপনি শুধু তাদেরকে শ্রদ্ধার উপকরণ হিসেবে, পবিত্র ফুল তো পবিত্রতারও একটা উপলক্ষ, সেই হিসেবে শ্রদ্ধা জানানোর জন্য উপলক্ষ হিসেবে আপনি ফুলকে
ব্যবহার করছেন, দিচ্ছেন, এটা শুধু শ্রদ্ধা জানানোর জন্য, এটা পূজা অর্থাৎ না, উদ্দেশ্য কি এটা সেটা হচ্ছে শিরক না, important। সে উদ্দেশ্য মনের খবর আল্লাহ জানে। পাশাপাশি তারা যেহেতু মুসলমান, যারা দোয়া করছেন তারা মুসলমান, তারা যদি মনে করেন যে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে, তাদের রুহের মাগফিরাত করা, সেটা তো দোষের বা ধন্যবাদ। সাংঘর্ষিক কিছু হওয়ার কথা না। ধন্যবাদ।